বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে ম্যাট 1594-এর দীর্ঘ প্রতীক্ষার করার পর একটি দীর্ঘ শুনানি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মামলাটি আজ 43373 ডায়েরি নম্বর এবং সিরিয়াল নম্বর 39-এ মাননীয় বিচারপতি এস বোপান্না স্যার ও মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ওঠে এবং দীর্ঘ শুনানি হয়। সেই শুনানিতে একজ্যাক্ট কী হয়েছে এবং এর ভবিষ্যৎ কী হতে যাচ্ছে যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। কিন্তু তার আগে বলি যে আপনারা বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করছেন যে 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হতে পারে বা এই সম্পর্কে আপডেট আপনাদের বলে রাখি যে আগামীকাল অর্থাৎ 15ই মে সুপ্রিম কোর্টে 2020-22 ডিএলএড মামলাটির হিয়ারিং রয়েছে এবং এই মামলার উপর কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ অনেকটা নির্ভর করছে, যা পর্ষদ সভাপতির বক্তব্যে আমরা বিগত দিনে শুনেছি। তাই এই মামলাটি কালকে হয়ে যাক, তারপরেই আপনাদের আমি আপডেট দিয়ে বিস্তারিত জানাবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে পারেন, কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার চলে আসি আজকের মূল মামলা, যেটা ম্যাট 1594। বন্ধুরা, দীর্ঘ টালবাহানার পর কিন্তু আজকে এই মামলাটি ওঠে। কারণ আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি এই মামলার উপর রায় দিতে গিয়ে যে বলেছিলেন যে প্রত্যেক চাকরি প্রার্থীদের এই প্রশ্নভুল মামলা যেটা হয়েছে 6টি প্রশ্ন নিয়ে, সেই 6 নম্বর দিয়ে নতুন করে প্যানেল পাবলিশ করতে হবে। সেই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ যায়, কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সুব্রত তালুকদার বাবুও কিন্তু একই রায় বহাল রাখেন। আর অবশেষে সেই মামলাকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ। কিন্তু এই মামলার হিয়ারিং বেশ দীর্ঘায়িত হয়, অর্থাৎ বেশ কয়েকটা ডেট কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা থাকলেও ওঠেনি, কিন্তু আজ সেই মামলার আলটিমেটলি হিয়ারিং হয়। এবং এই হিয়ারিংয়ে এই প্রশ্নভুল মামলার জন্য রাখা যে 1516টি সিট, যার মধ্যে 738 অনলাইনে রিক্রুট হয় এবং বাকি 478 অফলাইনে, সেই বিষয়টি কিন্তু আজ সুপ্রিম কোর্টের চত্বরে ওঠে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই মামলার উপর এই 738 যে নিয়োগটা হয়েছে সেটা কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে। আজ পর্ষদের আইনজীবী বারবার এটাই বলার চেষ্টা করেন যে তাদের যেহেতু সমস্ত ডকুমেন্টস সিবিআই সিজ করে নিয়েছে, তাই তারা কোনো ডকুমেন্টস সুপ্রিম কোর্টে সাবমিট করতে পারছে না। অন্যদিকে পিটিশনারদের আইনজীবী এটা বলার চেষ্টা করেন যে এই মামলার সঙ্গে যারা জড়িত তাদের অনেকেরই কিন্তু চাকরি হয়ে গেছে। আর এই কথা বলাতে পর্ষদের আইনজীবী কিন্তু কাউন্টার করেন যে না, কারোই চাকরি হয়নি, সেভাবে নিয়োগ এখনও এই মামলার উপরে কিন্তু হয়নি। এই কথার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় পর্ষদের আইনজীবীকে বলেন যে আপনারা যে কথাটি বলছেন সেটা এফিডেভিট আকারে জমা দিন তাহলে। তখন পর্ষদের আইনজীবী একটু মৌন হন, কারণ যে কথাগুলি বলছেন সেগুলো এফিডেভিট আকারে জমা করলে তো সেই জায়গা থেকে পরবর্তী ক্ষেত্রে আর পিছিয়ে আসতে পারবে না। তাই পর্ষদের আইনজীবী কিন্তু একটু ব্যাকফুটে চলে যান। তো যাই হোক, একটি দীর্ঘ শুনানি হয়েছে আজকে এবং যা আশা করা যাচ্ছে যে আর 1-2টির মধ্যেই কিন্তু রায় চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে খারাপ খবর এটাই যে মাঝখানে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, আর সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন বেশ কয়েকদিন ধরেই থাকে, বলতে গেলে মাসখানেকের উপরে। কারণ আপনারা সবাই জানেন যে দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে, তাই ছুটিটাও একটু লম্বা। তো পরবর্তী হিয়ারিং যে ডেট পড়েছে সেটা কিন্তু জুলাই মাসের সম্ভবত 4 বা 6 তারিখ নাগাদ। অন্যদিকে জুলাই মাসের 24 তারিখে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কলকাতা হাইকোর্টে কিন্তু সেই ওএমআর মামলাটি রয়েছে, যার উপর সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে সঙ্গে চাকরিজীবীরাও তাকিয়ে রয়েছে। কারণ এই মামলার উপরেও একটি খাড়া ঝুলছে, যা আমি বিগত দিনে আপডেট দিয়ে জানিয়েছি। তবে গতকালকের যে ভিডিওতে 32,000-এর কথা বলা হয়েছে, সেটা কিন্তু সেই 59,000-এর মধ্যে দুর্নীতি করে ঢোকা শিক্ষকের সংখ্যা একটি দেখানো হয়েছে। যাই হোক, এই সংখ্যাটি আপ ডাউন করবে, তবে টোটাল সংখ্যাটা কিন্তু 59,000, যা আমাদের চ্যানেলে আমি ভিডিও করে কয়েকদিন আগে জানিয়েছিলাম, আপনারা দেখে হবেন। তো যাই হোক, আগামীকাল 2022-এর মামলার কী আপডেট উঠে আসে অবশ্যই আমরা এই চ্যানেলে তুলে ধরবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।